স্পিকিং রিটেল লেকচার, এই কোয়েশ্চেনটা আসে 3 থেকে 4টা, বাট নর্মালি 3টা আসে। আমরা 12 মার্কস, দেখেন, 12 মার্কস পাবো কথা বলার জন্য, 10 মার্কস পাবো শোনার জন্য। তাহলে আমি শুনতেছি, তারপর কথা বলতেছি। কোয়েশ্চেনের ফরম্যাটটা তাহলে কেমন থাকে? দেখেন, কোয়েশ্চেনটা বলছে রিটেল লেকচার। রিটেল, টেল মানে বলা, রিটেল মানে কি বলেন তো? রি অথবা রিটেল, এটা অর্থ কি দাঁড়ায়? পুনরায় বলা। ভেরি গুড। তাহলে টেল মানে বলা, রিটেল মানে আবার বলা। কি বলবো? একটা লেকচার। তাহলে আমাকে একটা শর্ট লেকচার শোনানো হবে। আমি একটা শর্ট লেকচার শুনবো। ওই লেকচারে আমি যা যা শুনছি, মেইন পয়েন্টগুলো আমি নোট করব। নোট করা শেষে যে জিনিসটা আমি নোট করছি সেগুলোকে নিয়ে আমি একটা ছোট্ট সামারি লেকচার দিব। সামারি লেকচার, তার মানে আমি লেকচারে যা কিছু শুনছি সেখানে যতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, মেইন 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 আইডিয়া আছে, সেই আইডিয়াগুলোকে আমি লেকচার শোনার সময় নোট করে ফেলবো। আমি যখন লেকচার শুনতেছি, লেকচার শুনতে শুনতে আমি নোট নিব যেগুলো মেইন মেইন পয়েন্ট কিছু পাইছি। লেকচার শেষ, তারপর সেই পয়েন্টগুলো দেখে দেখে আমি একটা সামারি লেকচার দিই, এবং লেকচারটা আমাকে মুখে বলতে হবে। তাহলে কথার কথা, আমি হয়তো একটা 1 থেকে 1.5 মিনিটের একটা লেকচার শুনলাম, সেখান থেকে মেইন মেইন কয়েকটা পয়েন্ট আমি নোট করছি। তারপর সেই পয়েন্টগুলা আমি আবার মুখে এক একটা সেন্টেন্স আকারে বলবো। আচ্ছা, এখন একটা জিনিস, আমি যখন লেকচার থেকে নোট নিচ্ছি, আমি কি পুরা পুরা সেন্টেন্স নোট করব, নাকি কিছু ওয়ার্ড বা একের বেশি শব্দ, এরকম কয়েকটা জাস্ট ওয়ার্ড এবং ফ্রেজ আমি নোট করব? কিছু ওয়ার্ড, এক্স্যাক্টলি। আমি কিছু ওয়ার্ড, কিছু পয়েন্ট, মানে মেইনলি ওয়ার্ড, পয়েন্ট বলতে তো ওয়ার্ড, এক একটা ওয়ার্ড শুনতেছি, কি ওয়ার্ড কি পয়েন্ট গুলো আমি লিখে ফেলতেছি। আচ্ছা, লিখবো কোথায়? আমরা তো জানি যে আমাদেরকে একটা, হয় একটা ডিজিটাল বোর্ড, একটা ছোট্ট ডিজিটাল বোর্ড দিবে যেখানে আমি লিখতে পারবো আবার মুছে ফেলতে পারবো, অথবা আমাকে একটা কাগজ কলম দিবে। যখন আমি লেকচারটা শুনতেছি, শুনতে শুনতে আমি কিন্তু ওখানের মধ্যে সব মেইন ওয়ার্ড অথবা মেইন পয়েন্ট গুলা নোট করে ফেলবো। তাহলে লেকচার শোনা অবস্থায় আমি পয়েন্ট গুলা নোট করব, তারপর সেই পয়েন্ট গুলা দেখে দেখে আমি একটা সামারি লেকচার দিব, শর্ট একটা লেকচার দিব। ঠিক আছে, এটাই হচ্ছে রিটেল লেকচার। আমি একটা লেকচার শুনবো, লেকচারের মেইন পয়েন্ট গুলা নোট করব, সেই পয়েন্ট গুলা দেখে দেখে আমি একটা সামারি লেকচার দিব। সবাই ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবাই? ক্লিয়ার, নাইস। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ইম্পর্টেন্ট এখানে 22 মার্ক, এবং সেই মার্কটাকে ডিভাইড করে দেবে স্পিকিং, আমার লেকচারটা মানে বলার জন্য, এবং আমি যে লেকচার বলতেছি সেটার একটা মার্ক যাবে আবার লিসেনিং এ, 10 মার্ক। টোটাল 22 মার্কস। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি তো যে কোয়েশ্চেনটা পরীক্ষার সময় কিভাবে আসে, একটু দেখে ফেলি। ঠিক আছে, তা আমাদের কোয়েশ্চেনের নাম কি? রিটেল লেকচার। আমরা রিটেল লেকচার পর্যন্ত আসি তো। এই যে রিটেল লেকচার, দেখেন এটা কাউন্ট ডাউন আছে ছোট্ট 3 সেকেন্ডের। আচ্ছা, দেখেন, এই যে একটা লেকচার শুরু হয়েছে, আমাদের একটা ছোট্ট কাউন্ট ডাউন দেয়, 2 3 3 সেকেন্ডের একটা কাউন্ট ডাউন। 3 সেকেন্ড পর একটা লেকচার শুরু হয়। এই লেকচারটা আমি খুব ভালো করে শুনবো, শুনতে শুনতে আমি আমার ওই যে খাতা আছে, মানে খাতা বলি, একটা কাগজ আছে অথবা একটা ডিজিটাল বোর্ড আছে, যেটাই আমাকে দেয় সেখানে আমি নোট নিব। নোট নিব বলতে এক একটা লাইন থেকে আমি মেইন মেইন পয়েন্ট গুলা, এক একটা শব্দ আমি নোট করে ফেলবো। পরে যতগুলো শব্দ আমার সামনে আছে, এই শব্দগুলোকে লিঙ্ক আপ করে আমি সেন্টেন্স বানায় বানায় সেটা মুখে বলবো। কখন? এই যে এখন দেখেন, দেখছেন যে অডিও লেকচারটা শেষ হয়েছে,
এখন এখানে কিন্তু দেখেন কাউন্টডাউন শুরু হয়েছে, বিগিনিং ইন এত সেকেন্ড, 10 সেকেন্ডের টাইম দিচ্ছে। এখন রেকর্ড করতেছে, এখন আপনি আপনার লেকচার দিবেন। যখনই রেকর্ডিং আসবে তখন আপনি আপনার অ্যান্সারটা বলা শুরু করবেন। আপনার যে সামারি লেকচার, যে লেকচারটা আপনি পয়েন্ট দেখে দেখে বলবেন, সেটা আপনি এখন বলা শুরু করবেন। তাহলে এখানে একটা লেকচার পুরোটা কমপ্লিট হবে। আপনার নোট নিছেন, 10 সেকেন্ডের মধ্যে আপনাকে সেই লেকচারটা মুখে বলতে হবে। 10 সেকেন্ড খুব কিন্তু বেশি সময় না। তাহলে যা যা পয়েন্ট নিছেন, শর্টে সেটাকে গোছায় নিয়ে আপনি সুন্দর করে কথা বলা শুরু করবেন। ঠিক, আমরা কি কোয়েশ্চেন ফরম্যাটটা সবাই বুঝছি? একটা প্রশ্ন আপনাদের মনে আসা উচিত যে এইখানে যে একটা ছবি দিছে, ছবিটার মাহাত্ম্য কি? দেখেন, সে লেকচার 1, ফ্রি স্পিচ। হোয়াট ডু উই মিন বাই ফ্রি স্পিচ? কস্টস। হু ওয়ান্টস টু রেগুলেট ফ্রি স্পিচ? আজকে আপনি যে লেকচারটা শুনবেন, সেই অডিও লেকচারের যে টপিক, সেই টপিক রিলেটেড একটা ছবি আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে আপনি যে লেকচারটা শুনতেছেন, যে অডিও লেকচারটা শুনতেছেন, সেই অডিও লেকচারের সাথে রিলেটেড একটা টপিক বা রিলেটেড একটা ছবি আপনাকে এখানে দিয়ে দিবে। এই ছবি দেখে আপনি লেকচারের টপিক সম্পর্কে একটা আইডিয়া পাবেন, যে এই লেকচারটা কোন টপিকে বলতেছে। ক্লিয়ার? তাহলে আমি যে অডিও লেকচারটা শুনতেছি, সেটা যে টপিক নিয়ে কথা বলবে, সেই টপিক রিলেটেড একটা ছবি আমাকে কোয়েশ্চেনে দিয়ে দিবে, যাতে আমি একটা আইডিয়া পাই। And এরকম সবগুলা, এখানে আরেকটা আছে। ঠিক আছে? এই যে 3টা কোয়েশ্চেন, এটা একটা ফ্লো চার্ট দিয়ে দিছে। এখানে একটা, এটা জাস্ট একটা ইনফরমেশন ইনফোগ্রাফ দিয়ে দিছে। প্রথমটা হচ্ছে কি, একটা কোয়েশ্চেনিয়ার টাইপের দিছে। আমরা কি সবাই বুঝতে পারছি যে কোয়েশ্চেনটা পরীক্ষায় কিভাবে আসে? এই ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার, নাইস। এবার তাহলে আমরা এটার কনসেপ্টে চলে যাই, যে আসলে এই কোয়েশ্চেনটার কনসেপ্টে আর কি কি জিনিস আছে। আমি আরেকটা শেয়ার করতেছি, আপনি একটু দেখে আমাকে বলেন তো, দেখা যাচ্ছে? আবার বলবো? আচ্ছা, এখন কনসেপ্ট পার্ট থেকে তাহলে আমি বলে দিচ্ছি পুরো জিনিসটা, দেখেন। তো যেটা বলতেছিলাম, যে টেল মানে বলা, মানে হচ্ছে আবার। তো রিটেল মানে সেইং সামথিং এগেন, কোনো কিছু আবার বলা। নর্মালি কি হয়, ধরেন একটা ইউনিভার্সিটি, স্কুল বা কলেজে আমরা যখন ক্লাস করছি, আমরা তো সবাই স্কুল কলেজ বা ভার্সিটিতে ক্লাস করছি লাইফে। যখনই ধরেন আমাদের একজন খুব ভালো প্রফেসর, যিনি খুব ভালো ক্লাস নেন, খুব সুন্দর করে কথা বলেন, কিন্তু খুব একটা বোর্ডে লেখেন না, উনি বোর্ডে খুব একটা লেখালেখি করেন না, অথবা আমাদেরকে কোনো নোট দেন না, উনি খালি মুখে কথা বলেন। এখন স্যারের কথার মধ্যে তো অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, তাই না? এন্ড স্যার যেহেতু লেখালেখি করে না, বাট স্যারের কথাগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, তাহলে আমি কি করব? স্যার যখন কথা বলতেছে, ওনার লেকচার থেকে আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো খাতায় লিখে ফেলি। এরকম কখনো হয় নাই আপনাদের, যে আপনারা টিচারের কথা শুনছেন, কথা শুনে শুনে নোট নিছেন, যে উনি যা যা বলে সেখানে যে কথাগুলো ইম্পর্টেন্ট সেই পয়েন্টগুলো আপনি খাতায় নোট করছেন? এটা হয়েছে না? যারা আপনারা ভালো স্টুডেন্ট, লক্ষ্মী স্টুডেন্ট, হয়তো আমাদের মতন ফাঁকিবাজ হইলে তখন করতেন না। এই যে আপনারা করছেন, আচ্ছা আমার ক্লাসেও করেন, আচ্ছা যাক, মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা, তারপর ধরেন এই যে আপনাদের মধ্যে কিছু বন্ধু বান্ধবী আছে না, যে যারা হচ্ছে কি একটু ফাঁকিবাজ টাইপের। আপনি কষ্ট করে নোট নিচ্ছেন, সে কিন্তু কোনো কষ্ট করবে না, সেই সময় ঘুমাইতেছে, বসে বসে ঝিমাইতেছে, সে ফোন ঘাঁটতেছে। তার হঠাৎ করে একটা হুশ আসছে, যে ভাই, এই কিরে কি বলছে, একটু বলতো, তাড়াতাড়ি বলতো কি বলছে। এখন আপনাকে সে বলতেছে যে ভাই স্যার কি বলছে, তুই একটু বলতো আমাকে। আপনি আপনার ফ্রেন্ডের জন্য কি করেন, আপনি আবার সেই নোটগুলো দেখেন, যে ভাই দেখি তো নোটে কি কি আছে, দোস্ত শুন, স্যার এই জিনিসগুলো বলছে, যে ব্যাপারটা হচ্ছে এইটা এমনি হয়, ওটা অমনি হয়, এটা এমনি হয়। তা আপনার ফ্রেন্ড বলেন, বাহ যাক বাচ্চি, তো আমি সুন্দর করে বলে দিচ্ছি জিনিসটা। তো আপনি টিচারের কথা শুনে নোট নিচ্ছেন, আবার আপনার ফ্রেন্ড আপনাকে বলতেছে একটু বল না, স্যার কি পড়াইছে একটু বল না।
তখন আপনি করেন কি যে, আচ্ছা ঠিক আছে, আপনি আবার খাতা দেখেন যে ভাই কি কি বলছে। আচ্ছা শুন, এই টপিক নিয়ে কথা বলছে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা করা যাবে, এটা করা যাবে না, এই জিনিসগুলো। তাহলে আপনি টিচারের কথার একটা সামারি আপনার ফ্রেন্ডকে বলেন, সেই নোট দেখে দেখে। এক্স্যাক্টলি সেম ফরম্যাটে হচ্ছে আপনার রিটেল লেকচার। আচ্ছা, তাহলে এই যে লেকচারটা দিচ্ছে, লেকচারের কি কোনো টপিক থাকবে না? আমরা তো জানি যে প্রত্যেকটা লেকচারের একটা একটা টপিক থাকে। তো এই যে লেকচারটা শুনবো, সেই লেকচারেরও একটা স্পেসিফিক টপিক আছে। আচ্ছা, লেকচারটা কতক্ষণ হবে? 60 থেকে 90 সেকেন্ডস। তার মানে 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট আমি এই লেকচারটা শুনবো। লেকচার শুনতে শুনতে আমি, সবার আগে মনে রাখবেন, যে কোনো লেকচারের শুরুতে মেইন টপিকটা থাকে। একটা লেকচারের শুরুতে মেইন টপিকটা থাকে, এবং তার সাথে যতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সবগুলো আপনি আপনার নোটবুক অথবা খাতায় কপি করবেন। আচ্ছা, আমাকে 1 মিনিট টাইম দেন। তাহলে একটা আমরা অডিও লেকচারের শুরুতে সেই লেকচারের টপিকটা পাবো। তো ফার্স্টের দিকে আমরা একটু অ্যালার্ট থাকার চেষ্টা করব, কারণ যেহেতু আমরা একটা লেকচার আবার সামারি করে বলবো, তো সেই লেকচারের টপিকটা যদি মানে মিস যায়, সেটা একটু খারাপ দেখায়, আমি একটু কম মার্ক পাবো যদি টপিকটা আমি মিস করি। তাই আমি ফার্স্টে খুব সুন্দর করে ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবো যে ভাই লেকচারের টপিকটা কি, সেটা আমাকে অনেকখানি হেল্প করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে লেকচারের টপিকটা ভালো করে আমি নোট করব, যেটা শুরুর দিকে পাবো। তার সাথে আমি প্রত্যেকটা লাইন থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি আমার পেজ অথবা নোটবুকের মধ্যে নোট করে ফেলবো। এরপর নোট শেষ, আমাকে 10 সেকেন্ড টাইম দিচ্ছে, আমি একটা সামারি লেকচার দিব, এবং সেখানে আমি সেই মেইন পয়েন্টগুলোকে হাইলাইট করব। তাহলে টোটাল 3টা কোয়েশ্চেন থাকবে, 22 মার্কস। আমার লেকচারটা যেটা আমাকে বলতেছে সেটা শেষ হওয়ার পর আমি এটা 10 সেকেন্ডের ব্রেক পাবো, তখন আমি চট করে পয়েন্টগুলো একবার দেখে নিবো যে ভাই পয়েন্টগুলো আমাকে কি বলতেছে। এটা দেখে আমি কিভাবে কথাগুলো বলবো সেটা আমি আমি সেটা একটু প্ল্যান করে এরপর আমি কথা বলা শুরু করবো। আচ্ছা, এই সামারি লেকচারের জন্য আমি কতক্ষণ সময় পাবো? আমি ম্যাক্সিমাম 40 সেকেন্ডস, টোটাল 40 সেকেন্ডস পর্যন্ত টাইম পাবো। বাট আমি চেষ্টা করবো অ্যাট লিস্ট 25 সেকেন্ড কথা বলতে। অ্যাট লিস্ট 25 সেকেন্ড, ম্যাক্সিমাম 40 সেকেন্ডস। তাহলে আমার সামারি লেকচারটা 25 থেকে 40 সেকেন্ডের ভিতরে রাখার চেষ্টা করতে হবে। সামারি লেকচারটা যেন 25 থেকে 40 সেকেন্ডস। আচ্ছা, আমি সব বলেই দিছি, আপনি দেখাই দিছি। অডিও স্ট্যাটাস বক্স থাকবে, একটা ভিজুয়াল ইমেজ থাকবে, ছবি থাকবে রিলেটেড টু ইয়োর টপিক। আপনার যে টপিক তার সাথে রিলেটেড একটা ছবি থাকবে, যাতে আপনি গেস করতে পারেন যে আজকের টপিকটা কি। আচ্ছা, 10 সেকেন্ডের পর আপনি একটা বিপ শুনবেন। এরপর থেকে আপনি কথা দেখবেন রেকর্ডিং উঠছে। আপনি কি দেখবেন, যেটা রেকর্ডিং উঠছে, রেকর্ডিং যখন উঠছে তখন তার সাথে সাথে আপনি 1 সেকেন্ডের মধ্যে কথা বলা শুরু করে দেবেন। আচ্ছা, প্রথম 3 সেকেন্ড অবশ্যই পজ দিবেন না, কখনো কথা বলতে গিয়ে মাঝখানে 3 সেকেন্ডের বেশি চুপ থাকবেন না, তাহলে কিন্তু অ্যান্সারটা কাউন্ট করবে না। আপনি টানা কথা বলে যাওয়ার চেষ্টা করবেন। রেকর্ডিং গুলো অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে থাকবে এক্স্যাক্টলি, এই জন্য আমরা অ্যাকসেন্ট প্র্যাকটিস করবো সুন্দর করে। আমি দেখাইতেছিলাম না শুরুতে যে কোন কোন চ্যানেল কি কি আপনাদের, আমি তো গ্রুপে দিয়ে দিছি, লিস্ট দিয়ে দিছি পুরো। আচ্ছা, তো মার্কিং ক্রাইটেরিয়া কি থাকে, যে আমি যতগুলো মেইন পয়েন্ট কভার করতে পারছি তত বেশি আমি মার্ক পাবো। তো মেইন টপিক তার সাথে যতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, সব যতগুলো আমি কভার করতে পারি তত বেশি মার্ক পাবো। তার সাথে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ যাতে স্পষ্ট থাকে, বোঝার মতন থাকে, আমরা বলি ক্লিয়ার, ইজি টু আন্ডারস্ট্যান্ড, প্রত্যেকটা ওয়ার্ড আর সেন্টেন্স যাতে ন্যাচারাল থাকে, এবং ফ্লুয়েন্সি। আমি যাতে খুব স্মুথলি কথা বলি, একটানা কথা বলি, কথার মাঝখানে বেশি বেশি ব্রেক না দেই। ঠিক আছে, কন্টিনিউয়াস। আচ্ছা,
গ্রামার ভোকাবুলারি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, কোনো কঠিন ভোকাবুলারি ইউজ করতে হবে না, গ্রামার নিয়ে কোনো টেনশন করতে হবে না। যা সুন্দর করে ফ্রিলি কথা বলবেন, স্মুথলি কথা বলবেন একটানে। আচ্ছা, কানেক্টরস ব্যবহার করতে পারবেন। কানেক্টরস মানে হচ্ছে কি লিঙ্কিং ওয়ার্ডস, অ্যান্ড বাট মোর ওভার ফার্দার মোর অ্যাডিশনালি, আপনাকে লিঙ্কিং ওয়ার্ডের কিন্তু লিস্ট দেওয়া আছে পিডিএফ। লিঙ্কিং ওয়ার্ডস গুলো ভালো মতন পড়ে নেবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ইয়ে। আচ্ছা, টেমপ্লেট একটা আছে, টেমপ্লেট এখন দেখার দরকার নেই, আগে হচ্ছে আমরা জেনুইন ইয়েটা শিখবো, তারপর বাকিটা দেখা যাবে। তাহলে আমরা এখন মোটামুটি সবকিছু ধারণা পাইছি, এখন কি আমরা শুরু করতে পারবো প্র্যাকটিস? এখন কি প্র্যাকটিস শুরু করতে পারবো? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। চলেন আমরা বইতে চলে যাই, বইয়ের থেকে সুন্দর করে আমরা দেখি, সুন্দর করে দেখি আসা। আচ্ছা, আমাকে আমার বই দেখতে পাচ্ছেন? না, কি বলেন? খালি নেগেটিভ কথাবার্তা, সবসময় ইয়াস বলা শিখবো, খালি ইয়াস। ঠিক আছে, আচ্ছা, চলেন রিটেল লেকচার। দেখছেন কি সুন্দর ছবি এটা দিছে ফার্স্টে, কি সুন্দর একটা ছবি দিছে, পুরা মিনা রাজু ছবি। ছবিতে কি দেখতেছেন বলেন তো একটু, দেখি টপিকটা গেস করেন। কি দেখতেছেন ছবিতে? কি দেখা যায়? স্টাডি মুড, একটা বেবি স্টাডি করতেছে, রাইট? একটা বাচ্চা পড়াশোনা করতেছে, পড়াশোনার মুডে আছে। সে কি হ্যাপি নাকি স্যাড? তার চেহারা সুরত কেমন? হোমওয়ার্ক করতেছে, পড়াশোনা করতেছে বাচ্চা, হ্যাপি হ্যাপি লাগতেছে দেখতে। তার মানে আমাদের মতন না, আমরা বড় হয়েও আমাদের পড়াশোনা করতে অনেকের মুড খারাপ হয়ে যায়, কিন্তু আমাকে হ্যাপি হয়ে পড়াশোনা করতে হবে, আমার পড়াটাকে আমার এনজয় করতে হবে, ভালোবাসতে হবে। আপনি যদি আপনার পড়াকে ভালোবাসেন, আপনার পড়াশোনা আপনাকে ভালোবাসবে। দুনিয়াতে আপনি যা কিছু দিবেন সেটা আপনার কাছে ফিরে আসবে। চেষ্টা করবেন ভালোটা দিতে। ঠিক আছে, তাহলে পড়াশোনাকে ভালোবেসে আমরা খুশি খুশি হয়ে এই বাচ্চার মতন খুশি খুশি হয়ে আমরা পড়াশোনা করি। তাহলে আসেন লেকচারটা একটু শুনি আমরা। টপিক তো মোটামুটি গেস করলাম। অডিও নাম্বার কত? 92। চলেন দেখি। শুনতে পেলে আমাকে একটু বলবেন যে শোনা যাচ্ছে কিনা। Test 3. Retell lecture. Page 95. শোনা যাচ্ছে তাই না? মন খারাপ লাগতেছে? কি বলেন মন খারাপ লাগতেছে? কোনো কথা? আচ্ছা, হাসি খুশি পড়াশোনা করছে, আচ্ছা ঠিক আছে, সাউন্ড ওকে। আমি তাহলে এবার প্লে করলাম, সবাই ভালো করে শুনেন, ভালো করে শুনেন সবাই কি বলতেছে। 1. Now, as we all know, it has long been the habit in many countries that teachers give homework to school children of all ages. Despite the fact that a minority of educators don't agree with this practice, it has never seriously been questioned or challenged before. However, it may be that the tide is turning. These days, more people are becoming convinced that homework is of virtually no benefit, particularly for children in the younger age group. So, why have teachers always given homework? Well, the answer seems to be because they are obliged to. Most teachers don't really believe it has any real value,
And the latest research supports the teacher's feelings about this. Not only does homework have very little impact on children's learning, but it also puts unnecessary obligations and responsibilities onto the parents. These days, not all families have the time or the necessary knowledge to help their offspring. So it would seem that now senior educators want to start a new initiative. Rather than giving homework, they plan to encourage reading books of any kind, just reading. And they claim that this is a far more effective method of consolidating learning than wading through piles of written homework. কে কি কি নোট নিছেন আমাকে একটু বলেন তো। কি কি নোট নিছেন আমাকে একটু বলেন। চ্যাটে একটু লিখে দেন কি কি নোট নিছেন আপনারা। আচ্ছা, কেউ কি কি নোট নিছেন আমাকে একটু বলেন, মানে কে আগে নোট কি নিছেন, তারপর লেকচারটা তো বলতে হবে আপনাদেরকে। তো নোটগুলো একটু শুনি আপনাদের থেকে। School homework, children, all ages, homework, no benefit. Teachers always give homework. Real value of research, very good, very good. আর কি কি নিছেন? আচ্ছা, আমি কি আরেকবার প্লে করব, আপনাদের সুবিধা হবে? Homework, practice at home, challenges before convince, no benefit, real value, latest research, responsibilities, parents responsibility. আচ্ছা, আমি কি আরেকবার প্লে করব? রিডিং বুক এনকারেজ করছে, রাইট, ভেরি গুড। হোমওয়ার্ক বেনিফিটস, ওয়াই টিচার হোমওয়ার্ক দেয়, রিয়েল ভ্যালু, নেসেসারি, রেসপন্সিবিলিটি, প্যারেন্টস সিনিয়র্স। আচ্ছা, আমি আরেকবার প্লে করতেছি। আচ্ছা, আমি কি দেখাবো যে আমি কিভাবে নোট নেই? আমি কি লাইভ নোটস দেখাবো? আমার নোট নেওয়াটা দেখাবো আমি কিভাবে নোটস নিই? আচ্ছা, ঠিক আছে, আস। তো আমি তাহলে এই লেকচারটা আবার প্লে করতেছি, সাথে আমি কিভাবে নোটস নিচ্ছি, কেমন? সবাই শুনুন আবার। Test 3. Retell lecture. Page 95. 1. Now, as we all know, it has long been the habit in many countries that teachers give homework to school children of all ages. Despite the fact that a minority of educators don't agree with this practice, it has never seriously been questioned or challenged before. However, it may be that the tide is turning. These days, more people are becoming convinced that homework is of virtually no benefit, particularly for children in the younger age group. So, why have teachers always given homework? Well, the answer seems to be because they are obliged to. Most teachers don't really believe it has any real value, and the latest research supports the teachers' feelings about this. Not only does homework have very little impact on children's learning, but it also puts unnecessary obligations and responsibilities onto the parents. These days, not all families have the time or the necessary knowledge to help their offspring. So it would seem that now senior educators want to start a new initiative. Rather than giving homework, they plan to encourage reading books of any kind, just reading. And they claim that this is a far more effective method of consolidating learning than wading through piles of written homework. হ্যাঁ, এই হচ্ছে আমার আমার রিয়েল লাইফ নোটস, সবাই দেখতে পাচ্ছেন? তা আমি চেষ্টা করছি যা যা শুনছি, আমি যেটা বলছি প্রত্যেকটা লাইন থেকে আমি আমার নোট নেওয়ার চেষ্টা করি। তো ভাই আমি নিছি। এখন দেখেন, আমি যদি এই জিনিসগুলো কানেক্ট করি, যে আমাদের টিচারদের একটা হ্যাবিট আছে কি, হোমওয়ার্ক দিতে হয় কাদেরকে, স্কুল চিলড্রেনদেরকে। বাট এর সাথে মাইনরিটি অফ দ্য এডুকেটার্স অ্যাগ্রি করে না।
অথচ এই জিনিসটাকে কখনো কোয়েশ্চেন করা হয় নাই, যে বা চ্যালেঞ্জ করা হয় না। একটা ওয়ার্ড ছিল চ্যালেঞ্জ। আচ্ছা, বাট স্টিল আমি একটা ওয়ার্ড নিছি। সবাই এটাতে, বাট সবাই কিন্তু এই জিনিসটাতে কনভিন্স যে হোমওয়ার্ক ইয়াং বাচ্চাদেরকে কোনো বেনিফিট দেয় না। তাহলে কেন তারা হোমওয়ার্ক দেয়? কারণ টিচারদেরকে দিতে হয়, তাদেরকে তারা দিতে বাধ্য। যদিও টিচাররা জানে যে এটার কোনো রিয়েল ভ্যালু নাই। তো রিসার্চ এজন্য বলে যে হ্যাঁ, আসলেই এটার হোমওয়ার্কের ইম্প্যাক্ট খুবই কম। হোমওয়ার্ক হ্যাজ ভেরি লিটল ইম্প্যাক্ট। এটা আননেসেসারি রেসপন্সিবিলিটিস চাপায় প্যারেন্টসের উপর। দেখেন, আমার যেহেতু সময় কম, আমি যেন বিভিন্ন স্পেলিং হয়তো ভুল হইতেই পারে, আমি তো নোটস নিচ্ছি, এটা তো আমার মেইন জিনিস না। আমার তো এই নোটগুলো দেখে একটা লেকচার দিতে হবে, সেটা মেইন জিনিস। আমি বানান টান ভুল হইতে পারে, কোনো সমস্যা নেই। তো হোমওয়ার্ক প্যারেন্টসদের উপর একটা আননেসেসারি রেসপন্সিবিলিটিস যোগ দেয়, মানে চাপায়। আর সব ফ্যামিলির কিন্তু সময় থাকে না, তাদের সবার কিন্তু সেই নলেজও নাই যে বাচ্চাকে কেমনে পড়াইতে হবে, হোমওয়ার্কটা কেমনে সলভ করবে। তো এই জন্য সিনিয়র যারা এডুকেটার্স, তারা একটা নতুন সিস্টেম চালু করছে যে সবাইকে এখন থেকে বই পড়ার জন্য এনকারেজ করে। এবং দেখা গেছে বই পড়াটা ইজ ফার মোর ইফেক্টিভ ফর লার্নিং দ্যান হোমওয়ার্ক। ঠিক আছে, এবার আমি এটা লেকচার দিচ্ছি। Teachers have a habit of assigning homework to school children, but minority of educators don't agree with this practice. Although this practice has never been questioned or challenged, although everyone is convinced that homework has no real benefit for young children, then why are teachers giving homework? Because simply teachers are forced to assign homework, although it has no real value on the performance of children. And research also supports this fact that homework has very little impact on the development of kids. Also, it adds unnecessary responsibilities on parents, and not all families have the time or knowledge to teach their kids. So, senior educators are now encouraging to read books as it is far more effective for learning than solving homework. এই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? আমি একটা নোটস আপনাদের জন্য নিলাম, সেটা আমি অ্যান্সার করলাম। আপনারা কি বুঝছেন সেটা, যে আমরা কি চাচ্ছি? এই যে ব্রাদার্স এন্ড সিস্টার্স, বলেন। কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন? না, কোনো সমস্যা নেই। আপনার সামারি লেকচার দিচ্ছেন, আপনার টাইম কম, এখানে আপনার খুব বেশি কিছু চিন্তা করার ইয়া না। আপনি মেইন মেসেজটা যদি ঠিক মতন কনভে করতে পারেন, যেটা আপনি লেকচারে শুনছেন, তাহলেই হয়ে যাবে। আর অলদো তো ইউজ করতেছি যেখানে আমি একটা নেগেটিভ জিনিসের সাথে পজিটিভ ইয়া করতেছি, যে হোমওয়ার্কের কোনো বেনিফিট নেই তারপরে দিচ্ছে কেন? তো অলদো মানে এটার কোনো রিয়েল ভ্যালু নেই, তারপরে এটা দেওয়া হচ্ছে। কারণ সিম্পলি টিচারদেরকে দিতে হয়, তাই তারা হোমওয়ার্ক দেয়। আপনারা বুঝছেন? তাহলে এখন আপনারা অ্যান্সার করবেন পরেরটা। আমি একটা কিন্তু সলভ করে দিলাম আপনাদেরকে, পুরোপুরি পুরো অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা বার দুইবার না, 10 বারও রিপিট করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি সামারি লেকচার দিচ্ছেন, আপনার খুব বেশি ভাবার সময় নেই, খুব বেশি চিন্তা করার সময় নেই। আপনাকে কথা বলে শেষ করতে হবে পুরো লেকচারটা, শুরু থেকে শেষ পর্যন্ত যা পয়েন্ট নিতে পারছেন সেটা আপনি কমপ্লিট করে ফেলবেন। এটা হচ্ছে আপনার মেইন লক্ষ্য, সেটা ভালোভাবে করতে হবে। অ্যান্ড ওয়ার্ড রিপিট করতে না, যে আপনি যদি সিনোনিম চিন্তা করতে করতে 5 সেকেন্ড নষ্ট করেন, যদি আপনি অ্যান্সার কমপ্লিট করতে না পারেন, সেটা অনেক বেশি নেগেটিভ। আপনাকে ফোকাস করতে হবে, ভাই অ্যান্সারটা আমার ঠিক মতন কমপ্লিট করতে হবে। লাগলে এক ওয়ার্ড আমি দুই একবার ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? কিন্তু সিনোনিম চিন্তা করতে গিয়ে, ভালো ভোকাবুলারি চিন্তা করতে গিয়ে যদি আপনি টাইম কিল করেন, এই সময় আপনাকে কেউ দিবে না, 40 সেকেন্ড পর বন্ধ। এটা এটা মাথায় রেখেন। ঠিক আছে ভাই, মানে ক্লিয়ার তো সবাই? তাহলে আমি পরেরটায় যাব। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে থাকলে বলেন সেটাও। আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে, চলুন পরেরটায় চলে যাচ্ছি।
সেকেন্ড টপিকটা দেখেন, দ্য স্টাডি অফ কনফ্লিক্ট থিওরি। একজন চাইনিজ অথবা কোরিয়ান অথবা জাপানিজ চেহারার একটা আপা, উনি একটা টপিকের দিকে ফোকাস করছেন, দ্য স্টাডি অফ কনফ্লিক্ট থিওরি। ঠিক আছে, আমরা দেখি কি বলছে। এটার অডিও নাম্বার হচ্ছে 93। প্লে করতেছি। সবাই অ্যালার্ট, সবাই খাতা কলম নেন, অথবা ফোন থাকলে ফোন নেন, ফোনের মধ্যে টাইপ করবেন, করে করে সুন্দর করে এখন আপনি অ্যান্সার করবেন। প্লে করতেছি, সবাই রেডি তো? প্লে করলাম। 2. Some years ago, a group of academics from different disciplines recognized the necessity of studying conflict as a phenomenon. They were interested in the distinct properties of conflict as it occurred in international relations, national politics, industrial relations, communities, or even in the domestic setting. These academics believed that approaches from different disciplines could be applied to the study of conflict with a view to better understanding its causes, effects, and solutions. As a result, research groups developed, and universities and academic journals began to publish papers on conflict theory, as it came to be called. Unfortunately, many other academics didn't welcome this new discipline. They couldn't reconcile it with traditional scholarly practices because it had both a practical nature and an analytical approach. Nevertheless, the new discipline continued to develop and the field grew and spread, and conflict theory now has the same prestige as other academic areas of research and study, despite the early criticism it attracted. সুন্দর। আমাকে নোটগুলো শেয়ার করেন, কে কে কি কি নোট নিছেন, নোটগুলো শেয়ার করেন। ভালো নোট নিছেন কে কে, তারপর লেকচারটা আপনারা বলবেন। নোটগুলো দেন, তারপর লেকচারটা বলবেন সুন্দর করে, সেই নোটগুলো ইউজ করে সুন্দর করে লেকচারটা দিবেন। আমি কারো নোট পাই নাই এখনো, কারো নোট পাই নাই। সুন্দর করে টাইপ করে দেন তাড়াতাড়ি। কনফ্লিক্ট থিওরিজ টপিক তো দিয়েই দিছে, এই টপিক নিয়ে কি কি বলছে? আচ্ছা, রুবাই আপু একটা বলছেন কনফ্লিক্ট থিওরি বিজ্ঞান বাই পিপল, আর কিছু আপু? আরো তো আমার কিছু পয়েন্ট লাগবে যেটা আমি একটু এক্সপ্লেইন করতে পারবো। মৌসুমী আপু সুন্দর দিয়েছেন একাডেমিক লেকচার, অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, ইন্টারন্যাশনাল রিলেশনস, কমিউনিকেশন, কনফ্লিক্টের জন্য কজেস, ইফেক্ট, সলিউশনস, এই টাইপের কথাবার্তা মনে শুনছিলাম। আর কিছু, আর আর কেউ লিখতে পারেন নাই? আপনারা কি লেকচার ঠিক মতন শুনতেছেন তো? আর কারো নোট এখন পর্যন্ত আসে নাই কেন? স্পিড কম লিখার, তাহলে স্পিড বাড়াইতে হবে। ফোনে লিখবো, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। আচ্ছা মৌসুমী আপু, আপনি তাহলে একটু লেকচারটা আমাদেরকে বলেন তো, আপনি আনমিউট করে জাস্ট সামারি লেকচারটা আমাদেরকে দেন তো, যে টপিকটা কি, সেখান থেকে শুরু করে কোন কোন পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে এক লাইন করে আমাদেরকে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। পুরোটা ওইভাবে তো বলতে পারবো না তো, তবে মানে টপিকে যেগুলো ছিল সেগুলো একটু একটু করে বলতে পারবো। বলেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আপনার একাডেমিক্যাল হচ্ছে বেনিফিটস গুলোর কথা বলছে, কমিউনিকেশনের কথা বলছে, বা লেকচারের যে অ্যাপ্রোচ গুলো ছিল না, হুম হুম হুম। আহ, আপনি বলছেন ইফেক্টিভ এর সলিউশনের কথা, তারপর অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ এর কথা বলছে, তারপর হচ্ছে একাডেমিক্যাল রিসার্চের রাইট। একটা কথা বলছে। তো পুরোটা মানে একসাথে ফিনোমিনা জয়েন করলে টাইপের কি দাঁড়ায়? টাইপের একটা কথা বলছিল। ওইটা আসলে আমি লাইনটা একটু বুঝতে পারিনি দেখে অতটুকুই লিখছি, এরপর বাকিটা লিখতে পারিনি।
আচ্ছা মানে লিখতে হবে না এখন, জাস্ট মানে যা লিখছেন সেটা একটু বলেন না। এখানে মানে মেইন কি বুঝাইছে সেটা বলবো? হ্যাঁ বল, মানে হ্যাঁ, জাস্ট ইংলিশে বলেন সেটা। এভাবে পারবো না। Like, মিলাইয়া কোনো কথা? না, মানে এমনি হয়তো বা ই করে পারবো, কিন্তু ওইভাবে হয়তো গুছায় বলতে পারবো না। আচ্ছা, যাই বলেন আমি সেটা শুনে দেখি, তারপর একটা সাজেশন দিই কি করা যেতে পারে। না শুনলে তো সেটাও বলতে পারবো না। একটু বলেন। একাডেমিক্যাল ডিফারেন্ট আর রুলস, সলিউশন, না না, একাডেমিক্যাল ডিফারেন্ট লেকচার টু প্রোভাইড ডিফারেন্ট একাডেমিক। হ্যাঁ হ্যালো। তারপর? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। ইন্টারন্যাশনাল রিলেশনশিপ টু একাডেমিক্যাল কমিউনিকেশন গেদার, এরকম মেবি নার্ভাস থেকে সবগুলা যেতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপু, সমস্যা নেই, অসুবিধা নেই, আপনি যা বলছেন থ্যাংক ইউ। নেক্সট কে বলবেন? আপুর সাথে আরেকটু মানে এটাকে ইয়া করতে পারবেন কি, আরেকটু যোগ করতে পারবেন কি আইডিয়া? সাহস করে আসেন, এখানে সাহস করতে পারলে না বলতে পারবেন পরীক্ষায়। বলেন রুবাইয়া আপু। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া, রিটেল এটা আসলে খুবই কঠিন, না পারলে তো মনে হচ্ছে। এখন কঠিন আচ্ছা, করতে আমি তো হবে তাই না যতটুকু পরীক্ষায়? যতটুকু বুঝতে পেরেছি ট্রাই করি জি। বলার। আচ্ছা, the হ্যাঁ topic বলেন। is about development of conflict theory. It's really understands the conflict in society. It is begin. It is begun by a group of people of academics who believe that it is approaches the disciplines. Some people was rejected by some academics. It, it is perceived as discipline and important as other academic fields. মানে এটা থেকে অন্য একাডেমিক ফিল্ডসে অ্যাচিভ করা যায় আর কি, মানে কনফ্লিক্টের থেকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানে হ্যাঁ যা বলছেন মোটামুটি ভালো, কিন্তু এটাকে একটু সুন্দর করে পলিশ করতে করাটা উচিত আপু। ঠিক আছে, আপনি তো ক্লাস করতেছেন না জি বেসিকের? ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, করছি। ইনশাল্লাহ দেখেন স্পোকেন ফ্লুয়েন্সিটা ডেভেলপ করেন। আইডিয়া তো আপনারা কম বেশি নোট করছেন, হ্যাঁ, বাট সেটা, মোটামুটি বুঝতে পেরেছি, বাট ভালো হ্যাঁ করে কিন্তু বলতে সেটা পারছি না। বলতে হবে, ডেলিভারিটা লাগবে আমার এখন, প্রত্যেকটা পয়েন্ট যোগ করে জি জি ভাইয়া। ইয়াটা আমার লাগবে। আচ্ছা, শ্রাবণী আপু আপনি টার্ন মিউট করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি বলেন। The lecture discussed about conflict theory began by the people, and in the beginning, the speaker explained about uh, internationally policy and analytical approaches. And the latter speaker said about um a good discipline and international relationships and communications. And the speaker also mentioned about privacy and practical nature quantities, uh, qualities maybe ভুলে গেছি। কোনো সমস্যা নাই আপু, and ঠিক আছে। the speaker also said that develop academic research and studies. In conclusion, the lecture effectively summarized the conflict policy or theory kind of. কনফ্লিক্ট থিওরি, কনফ্লিক্ট থিওরি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সাদিয়া আপু তারপর মনে হয় বলতে যাচ্ছেন, আপনি টার্ন মিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু। স্যার, আমি এখানে আম, যতটুকু উঠাইতে পারছি ততটুকু বলতে পারবো আর কি। হ্যাঁ বলেন, সমস্যা নেই। জি। আহ,
আচ্ছা, তাহলে শুরু করি। এখানে ভুল হতে পারে, স্যার। অবশ্যই, কোনো সমস্যা নেই। আচ্ছা, soon as I go, academic discipline, the necessary study conflict. In the discipline conflict in international relationship apologies in the communities, this academic and these academic channels begins conflict theory as a called came to be called the new discipline. সরি স্যার, এরপরে নোট করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। তারপর তাজ ইমাম ভাই কোথায় আছে? দেখি, আপনি একটু আনমিউট করে বলেন তো। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। যতটুকু লিখছি অতটুকুই বলা পসিবল। হ্যাঁ হ্যাঁ, বলেন, জাস্ট সেন্টেন্সে কনভার্ট করে বলেন। একটু জোরে টপিক বললে ইজ ভালো হয় ভাই। অ্যাবাউট আর একটু জোরে। তাজ ইমাম ভাই আনমিউট আনমিউট করেন আবার। the topic is about conflict theory began by people, uh, a group of academies. They were distinct the communities. These academics believed the analytical approach. As a result, research group developed. Unfortunately, many academies they both have practical nature, early quantities. এতটুকুই লিখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেটা আমি একটা জিনিস দেখলাম যে আপনাদের নোটস গুলো যা নিছেন, আপনারা সেগুলোকে সেন্টেন্সে কনভার্ট করতে গিয়ে প্যারা খাচ্ছেন। এটা কি কারণ, সেটা আপনাকে একটু বের করতে হবে। আপনাদের মানে যাদেরটা আমি শুনলাম আর কি, মোটামুটি সবাই, যে এটা কি আপনাদের কোনো মানে আপনাদের স্পোকেন ফ্লুয়েন্সি কি অ্যাকচুয়ালি একটা প্রবলেম? যদি হয় তাহলে ভাই এটা ক্লিয়ার করে নেওয়া উচিত, নাহলে আপনারা আটকাবেন। স্পোকেন ফ্লুয়েন্সি যদি প্রবলেম হয়, পিটিই তে ভাই, আইএলটিএস এ লাগুক না লাগুক, পিটিই তে বেসিক মানে স্পোকেন কথা বলাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যদি এখানে আপনি আটকান, যদি একটা মানে শব্দকে আপনি সেন্টেন্সে কনভার্ট করতে না পারেন, আপনি ধরা খাওয়ার ভয় আছে। তো ভাই, বেসিক ফ্লুয়েন্সি আপনাদেরকে ডেভেলপ করতে হবে, বেসিক স্পোকেন খুব স্মুথ হইতে হবে। এত বাম্প নিয়ে আপনারা দেখা যাবে এগুলাতে, এটা 22 মার্কের কোয়েশ্চেন, 4-5 পায়ে বসলে বিপদে পড়বে। একটা মিনিট টাইম দেন আমাকে। আচ্ছা, শামিমার আপু বলছেন স্পোকেন ফ্লুয়েন্সিটা কিভাবে স্মুথ করবেন। আপু, আমাদের ওইটার জন্য পুরো একটা ডেডিকেটেড ইআই আছে, একটা পুরো বেসিক ডেভেলপমেন্ট, আলাদা একটা ইআই দেওয়া আছে আপনাদের জন্য। সেখানে কিভাবে সেন্টেন্স মেকিং আপনার স্পিকিং এর জন্য লাগবে, রাইটিং এর জন্য লাগবে, তাই না? অনেক লেখালেখি আছে, অনেক কথা বলা আছে, সবগুলোতে সেন্টেন্স মেক করতে হবে আপনাকে, মুখে বলতে হবে, লিখতে হবে। যদি এই ইয়াটাতে না আসে, আপনার যদি গ্রামারে ভুল হয়, আপনি কথাই বলতে পারতেছেন না, কথা বলতে গিয়ে আটকায় যাচ্ছেন, তাহলে কেমনে আপনি পিটিতে মানে স্মুথলি অ্যান্সার করবেন আমাকে বলেন তো। আপনাকে ন্যাচারালি কথা বলতে হবে, স্মুথলি কথা বলতে হবে, কথার মাঝখানে পজ দেওয়া যাবে না, ব্রেক দেওয়া যাবে না। যেমন আমি আপনাদের যেটা দেখতেছি, আপনারা শব্দগুলো খালি বিচ্ছিন্ন শব্দগুলো বলে যাচ্ছেন, এটা কিন্তু সেন্টেন্স হচ্ছে না, বা একটা শব্দের সাথে আরেকটা শব্দের কোনো কানেকশন নেই, কোনো লিঙ্ক আপ নেই, কিচ্ছু নেই। বলছি তো, আপনি 22-এর মধ্যে 4-5 পাবেন পরে, তখন কি করবেন? তুমি শুধু এটা না, আপনার সামারি লিখতে হবে, বলতে হবে। লিখতে গিয়ে যদি আপনি সেন্টেন্স ঠিক মতন লিখতে না পারেন। আচ্ছা, হ্যাঁ, রুবাই আপু সেন্টেন্স মেকিং কোর্সে বেসিকের ক্লাসে আছে। রুবাই আপু তো মাত্র শুরু করছেন। তো এটা আমি সবাইকে রেকমেন্ড করি যে ভাই, পিটিটা তখনই আপনার খুব ভালো হবে যদি আপনার বেসিক স্ট্রং থাকে, আপনার স্পোকেন একদম ফ্লুয়েন্ট এবং কোনো ইয়া নাই, জড়তা নাই, প্রোনাউন্সিয়েশন ভালো, আপনি সেন্টেন্স মেকিং ভালো, রাইটিং ক্লিয়ার, গ্রামার ক্লিয়ার, আপনার পিটি তখন দৌড়াবে।
নাহলে দেখবেন কি আপনার যা সিয়া হচ্ছে, আপনার কি বলে, আপনি বারবার আটকাচ্ছেন, আপনার এনাফ পরিমাণ আইডিয়া নাই, আপনি শুনে বুঝতে পারেন না, আপনি সব দিক দিয়ে ধরা খেয়ে যাবেন। তো আমি এই জন্য বলছি, যারা যারা এখনো করেন নাই বেসিকে জয়েন করে ফেলেন প্লিজ, আপনার ভালোর জন্য। আপনি পিটিই বুঝবেন, স্ট্র্যাটেজি সব আপনার জানা আছে, অ্যান্সার করতে গেলে আপনি আটকায় যাবেন। বেসিক ক্লাসটা আমাদের মানে ইয়াতেই তো আছে, আমাদের এই কোর্সের আগে পরে তো হয়। পিটির পাশাপাশি তো বেসিক ক্লাস আছে। আপনি ইয়া করেন, ওই যে আপনার কাউন্সিলর যিনি আছে অফিসে, ফোন করেন, ফোন করে কথা বলেন, তারা সবাই বলে দিবে। কিন্তু বেসিক ছাড়া তো ভয়ঙ্কর অবস্থা আপনাদের। আচ্ছা পলক ভাই, উনি বলতে চাচ্ছেন, কিন্তু আমি তো আপনাদের থেকে ভালো অ্যান্সার পাচ্ছি না, মানে যেটা আমার কিছু জিনিস দেখেন, আমি আপনাদেরকে অবশ্যই এনকারেজ করব, ইয়া করব, বাট আমি আবার মিসগাইড করব না। আমি আপনাদের খারাপটাকেও কিন্তু ভালো বলবো না। আপনাদের ভালো করা সম্ভব, ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। ও, আচ্ছা সরি। আচ্ছা আচ্ছা, কিন্তু অবশ্যই যেটা আপনাদের ভুল সেটাকে আমি বলবো না যে সেটা খুব ভালো হয়েছে। আমি আপনাদের তার ভাই মিসগাইড করবো না, তাই না? তো প্লিজ এটা রিকোয়েস্ট থাকবে, যাদের যাদের আমি বলে রাখলাম যে আমি আসলে একটা কমপ্লিট আনসার এখন পর্যন্ত পাইনি। আমি জানি না বাকিদের কি অবস্থা। আচ্ছা, আপু কই আছেন দেখি তো। সরি আপু, আমাদের তো একটা মন্ত্রী ছিল, মন্ত্রী সাহেব আর কি এই নামটাকে ফেমাস করে ফেলছে, আমি আর কি করতাম। জি ভাইয়া, উনি আমার নাম পুরা পচায় দিছে। হ্যাঁ, উনি তো করছে, আবার উনার একটা জুনিয়র আসছিল কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির, একটা বাস কাণ্ড ঘটাইছিল, দেখছিলেন নাকি? না ভাইয়া, ওটা দেখিনি। ঢাকা ইউনিভার্সিটির বাস উল্টা পাল্টা চলে, পরে একটা লোক মানে প্রতিবাদ করছে, সেই লোককে মানে থ্রেট দিতে আসছে, চেহারা পুরো হচ্ছে কি মন্ত্রী সাহেবের সাথে মিলে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখছি চশমা পরে, হ্যাঁ। সবাই ছোটখাটো। বলছে পলক জুনিয়র। আচ্ছা আপু, আপনি তাহলে একটু সুন্দর একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন তো। ভাই আমি খুব অল্প নোট করছি, বাট আমি যেটাই, আমি জাস্ট গুছিয়ে শুনি বলার অ্যান্সারটা কি চেষ্টা করবো। দেখছেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দ্য লেকচার ওয়াজ অ্যাবাউট এ গ্রুপ অফ একাডেমিক পিপল, দে আর ইন্টারেস্টেড ইন ইন্টারন্যাশনাল রিলেশন। দিস একাডেমিক গ্রুপ বিলিভ ইন কনফ্লিক্ট থিওরি। They think it gives a solution. Some people did not welcome this. They like particular study, not conflict theory. যাক যাক, এতক্ষণে আমি তাও একটা কমপ্লিট অ্যান্সার মোটামুটি পাইছি আপু। আপনার বেসিক আমার টেনশন নেই, হ্যাঁ আপনার ভাই, আমি বেসিক মানে ক্লিয়ার খুব আছে। অল্প নোট করতে পারছি, একদম লিখায় অনেক ফ্যান্টাসি, স্লো আর থ্যাংক কি। ইউ ভেরি মাচ। খুবই ভালো, মানে আপনি যা করছেন সেটা তো আপনি ডেলিভার করতে পারছেন, তাই না? জি ভাইয়া। আপনি কথায় কনভার্ট করতে পারছেন, আপনার সেন্টেন্স গুলো ঠিক আছে, আপনার এক একটা রিজনের সাথে এক মানে এক একটা আইডিয়ার সাথে লিঙ্ক আপ আছে, আইডিয়া গুলো কানেক্টেড। এটা ভালো, এটা লাগবে আমার। আপনারা যারা যারা এটা পারতেছেন না, না পারলে হেল্প নেন, আমাদের সেই হেল্পটা আছে। কিন্তু ভাই নিজেকে ঠকায়েন না, টাইম নষ্ট করেন না, ধরা খাই যাবেন পরে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, একটা আনসার তাও মোটামুটি পাইছি। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, এই জিনিসটা আমি একটু আবার প্লে করি, আমি একটু নোট নিই তাইলে আবার। কিন্তু এটা আমি ভাবছিলাম আপনাদের কাছ থেকে আমি অ্যান্সার পাবো ভালো, তো আসলে আমি ইয়ে করতে চাই নাই। আমি তো আশা করি নাই যে এই অবস্থা হবে। মানে এত বেসিক উইকনেস নিয়ে আপনারা এত কনফিডেন্ট, দেখেন সাবধান, মানে কনফিডেন্ট হয়েন স্মার্টলি। যেটা পারবেন সেটার উপর, যেটা পারবেন না সেটা শিখে নিবেন, কোনো সমস্যা নেই। না পারতেই পারেন, একটা জিনিস আজকে আপনার উইক, সেটার উপর কাজ করেন, সেই প্রবলেমটা সলভ করে ফেলেন। 2টা মাস খাটাখাটি করলেই তো জিনিসটা ঠিক হয়ে যাবে। আর আমাদের তো খুব মানে খুবই কমপ্লিট একটা বেসিক ডেভেলপমেন্ট কোর্স, আপনার স্পোকেন, রাইটিং, গ্রামার, ভোকাবুলারি সবকিছু আছে। আপনারা কেন ওটা ওটা না করে কেন ডিরেক্ট পিটিইতে আসছেন, আমাকে একটু এটা আপনাদের বলা উচিত। আসেন বিসমিল্লাহ, আমি আর নোট নিচ্ছি। 2. Some years ago, a group of academics from different disciplines recognized the necessity of studying conflict as a phenomenon. They were interested in the distinct properties of conflict as it occurred in international relations, national politics, industrial relations, communities, or even in the domestic setting. These academics believed that approaches from different disciplines could be applied to the study of conflict with a view to better understanding its causes, effects, and solutions. As a result,
research groups developed, and universities and academic journals began to publish papers on conflict theory, as it came to be called. Unfortunately, many other academics didn't welcome this new discipline. They couldn't reconcile it with traditional scholarly practices because it had both a practical nature and an analytical approach. Nevertheless, the new discipline continued to develop, and the field grew and spread, and conflict theory now has the same prestige as other academic areas of research and study, despite the early criticism it attracted. হুম, আচ্ছা, তাহলে কি বলছে? আ গ্রুপ অফ একাডেমিক্স কয়েক বছর আগে তারা একটা জিনিস চিন্তা করছে যে তারা কনফ্লিক্ট নিয়ে পড়াশোনা করা প্রয়োজন। দে নিড টু স্টাডি কনফ্লিক্ট অ্যান্ড ইটস প্রপার্টিজ, যেটার বৈশিষ্ট্যগুলো কি কি। এ কিসের ক্ষেত্রে? ইন দ্য ফিল্ড অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, ন্যাশনাল পলিটিক্স, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, ডোমেস্টিক সেক্টরস। এবং এই অ্যাপ্রোচ গুলোকে তারা ডিফারেন্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করছে টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টাডি অফ কনফ্লিক্ট। যে কনফ্লিক্ট কিভাবে, কনফ্লিক্ট মানে সংঘর্ষ, কনফ্লিক্ট কিভাবে হয়, কেন হয়, এটার কজেস, এটার ইফেক্ট, কনফ্লিক্ট হইলে কি হয়, সেই প্রভাবগুলো, ইফেক্টস, সলিউশনস, মানে কনফ্লিক্ট কিভাবে সমাধান করা যেতে পারে, সেগুলো নিয়ে তারা পড়াশোনা করছে। তো অনেক রিসার্চ গ্রুপস এটা নিয়ে কাজ করা শুরু করছে, ইউনিভার্সিটিজ এবং জার্নালস এটা নিয়ে পেপার পাবলিশ করছে। ফাইনালি এই জিনিসটাকে বলা হয়েছে কনফ্লিক্ট থিওরি। এতদিন ছিল স্টাডি অফ কনফ্লিক্ট, কনফ্লিক্ট নিয়ে পড়াশোনা, সেটা হয়ে গেছে কনফ্লিক্ট থিওরি, কনফ্লিক্ট তত্ত্ব, মানে সংঘর্ষ তত্ত্ব। আচ্ছা, বাট মেনি একাডেমিক্স এটাকে ওয়েলকাম করে নাই, কারণ তারা এটাকে বুঝতে পারতেছে, কুড নট রিকনসাইল ইট উইথ দ্য প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ। যে ভাই এটাকে মানে প্র্যাকটিক্যালি কেমনে অ্যাপ্রোচ করবো বা অ্যানালিটিক্যালি কেমনে অ্যাপ্রোচ করবো এটা বুঝতেছে না। কিন্তু এই সত্ত্বেও এই ফিল্ডটা এখন ডেভেলপ করছে, গ্রো করছে, এবং একটা প্রেস্টিজ আছে একাডেমিক এরিয়াতে, সেটার একটা সাবজেক্ট হিসেবে সেটার একটা দাম আছে, গুরুত্ব আছে, ডিসপাইট ক্রিটিসিজম, সমালোচনা সত্ত্বেও। তাহলে some years ago a group of academics realized the need to study conflict and its properties in the field of international relations, national politics, industrial relations, and domestic sectors. They found some approaches that could be applied to study conflict and its causes, effects, and solutions. Research groups, universities, and journals published papers, and finally it became known as the conflict theory. Although some academics did not welcome, as they could not reconcile the practical and analytical approaches, but this field developed and grew and had prestige in the academic areas despite criticism. Yes. এই হচ্ছে আমার টোটাল পুরো ব্যাপারটা, যে ভাই কনফ্লিক্ট থিওরিকে সবার আগে কেউ ওয়েলকাম করে নাই। সেটা কি থিওরি, কি পড়াবে না পড়াবে, এটার কি, এটার কারণ, কিন্তু তারপরেও অনেকে এটা নিয়ে পড়াশোনা করছে, এটার কারণ কি, এটা কেন কনফ্লিক্ট হয়, কনফ্লিক্ট হইলে কি কি ইফেক্ট হয়। এই যে ইসরায়েলের সাথে ইরানের কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা কেন হয়েছে, তারপর কেন হয়েছে, কারণ ইসরায়েল তার আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছিল। ইফেক্ট কি হয়েছে, ইরান আলটিমেটলি তার পাশে দিয়ে দুইটা খুব ইম্পর্টেন্ট চ্যানেল গেছে, একটা হরমুজ চ্যানেল আর একটা জানি কি চ্যানেল, নামটা ভুলে গেছি, মানদে আলী বে না কি জানি। সেখান দিয়ে পৃথিবীর 60% ফুয়েল, জ্বালানি তেল ট্রান্সপোর্ট হয় সাগরে। সে এই দুইটা ব্লক করে রাখছে। পৃথিবীতে তেলের দাম বেড়ে যাবে, সবকিছুর দাম বেড়ে যাবে, আমেরিকা বিপদে পড়বে। এটা হচ্ছে ইফেক্ট। তাহলে সলিউশন কি? আমেরিকা বসে আছে, কাজ করো, ইসরায়েল ইরান তোমরা দুজন সব কনফ্লিক্ট মিটায় ফেলো, নাহলে ভাই ঝামেলায় পড়তেছি। ব্যাস। তো রিসার্চ গ্রুপ এবং ইউনিভার্সিটি জার্নাল বেশ কিছু পেপার পাবলিশ করছে। তো ফাইনালি এই কনফ্লিক্ট নিয়ে যে পড়াশোনা, সেটা কনফ্লিক্ট থিওরি নাম দিছে। অনেকে এটাকে ওয়েলকাম করেনি, কারণ তারা এটাকে বুঝতেছিল না যে প্র্যাকটিক্যাল এবং এটাকে যে অ্যানালিটিক্যাল, এটাকে গবেষণা করবে কেমন। এই সত্ত্বেও এই ফিল্ডটা ডেভেলপ করছে, গ্রো করছে, এবং এটার একটা প্রেস্টিজ আছে একাডেমিক এরিয়াতে, যদিও কিছু সমালোচনা আছে। বাব আল মানদেব, হ্যাঁ, বাব আল মানদেব। দেখেন এই হচ্ছে কি অবস্থা। আর আপনারা, আমার আমার অ্যান্সার লাগবে, শুধু আমার না ভাই, আপনাদের অ্যান্সার লাগবে, আপনারা তো অ্যান্সার গুলো দিতে হবে, এবং অনেকখানে আপনাকে ফ্রিলি কথা বলতে হবে। যদি না বলতে পারেন তাহলে কিন্তু
বিপদ আছে। 22 মার্কের কোয়েশ্চেন। আসেন আরেকটা, লাস্টেরটা শুনি আমরা। আর ভালো কথা, যাদের বেসিক উইক প্লিজ বেসিক স্টার্ট করেন, সাজেশন গুলো ইগনোর করবেন না। আপনার বেসিক ডেভেলপ করলে আপনি বেনিফিট পাচ্ছেন, আপনার পিটি স্কোর বাড়তেছে। আর শুধু এই স্পোকেন ফ্লুয়েন্সি নাই, গ্রামার নাই, লিখতে পারতেছেন না, আপনি পিটিতে পদে পদে আটকাবেন, এটা নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। আচ্ছা, আপু একটা ভালো কথা বলছে, যদি বেশি নোট নিতে না পারি তাহলে অল্প নোট থেকে একটা ওয়ার্ড অথবা 2-3 ভাবে বলা যাবে। আপু এটা যাবে, বাট চেষ্টা করবেন যত বেশি নোট নিতে পারেন, একটু লিসেনিংটা শার্প করেন, একটু প্র্যাকটিস করেন, আপনি পারবেন, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। একটু লিসেনিংটা মানে আরেকটু ভালো করে শুনেন, আরো কয়েকটা ওয়ার্ড বের করেন, যত ওয়ার্ড বের করতে পারবেন তত সুন্দর করে কথা বলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ফাইনাল শব্দ, আচ্ছা ফাইনাল ছবি দেখেন তো, কি দেখতেছেন? কয়টা ছবি আছে? ফাইনাল ছবি কয়টা ছবি আছে? 2টা ছবি আছে। লেফটের ছবিতে দেখতেছি কি, ফ্রিজ, টিভি, চেয়ার, টেবিল, সোফা, ক্যাবিনেট, জানলা। আচ্ছা, আর এখানে কি আছে? এখানে আছে সোফা, টেবিল, এখানেও একটা ডাইনিং টেবিল, উপরে লাইট, ওখানে কিচেন টাইপের কিছু একটা, যেহেতু বেসিন সিঙ্কের ছবি দেখা যায়। এখানে সম্ভবত এটা টেলিভিশন নাকি ওভেন কি জানি, এমন কিছু একটা লাগতেছে দেখে, তাই না? রুম। আচ্ছা দেখি কি হয়েছে, এটা কি রেনোভেট হয়েছে, কি হয়েছে না হয়েছে, বিফোর আফটার। শুনি তো জিনিসটা 94। সবাই ভালো করে শুনেন, ফোকাস করেন। 3. Now, as urban planners, what we really need to start considering is the amount of space allocated for residential areas within a city or town. And when I say space, I'm talking about space within a dwelling or home, rather than the actual size of residential areas. There's growing concern that the internal space of new homes is becoming far smaller, too small, in fact. Maybe you're thinking, is it important for residents to have sufficient space? Is it merely a preference to have more space, or are there more serious implications? Is there, in fact, any evidence to suggest cramped living conditions affect residents' physical or mental well-being or their day-to-day life? Well, research from a number of sources indicates that this is an important issue which needs addressing. Cramped conditions can lead to aggressive behaviour, to family tensions, psychological anguish, and, in the more extreme cases, physical illness as well. Not only this, but there is a proven link between overcrowding and the social and emotional development of children, as well as their educational attainment. So, the main issue here is that residents require enough individual space to be able to live and function together, but with sufficient private space for personal time within the home. এইটা তো একটু সহজ ছিল, এটা তো বলতে পারবেন। এটা বলেন তো কি বলছে। আমাকে কয়টা সুন্দর সুন্দর নোট দেন এবং সেটা সুন্দর করে বলতে হবে। আগে নোট দেন, নোটস কি কিনেছেন দেখেন। এই লেখাটাকে পাই না, তাড়াতাড়ি দেন, এতক্ষণ সময় লাগে কেন আপনার, তো তাড়াতাড়ি দেন। স্পেস অফ রুম ইনহ্যাবিটেন্ট স্মলার হোম স্পেস। আচ্ছা, হেলথ ইস্যু। আচ্ছা, অ্যালোকেটেড স্পেস, সাইজ, রেসিডেন্সিয়াল এরিয়াস, ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্ট। কে অ্যান্সারটা দিবেন? হাত তুলেন। রুবাইয়া আপু, ভালো অ্যান্সার লাগবে, বলেন। Try my best. বলেন। Because the letter point out
দেখেন বাবু অ্যান্সার দিয়ে দিচ্ছে। বাবু আপনাকে দেখতে দেখতে চিনে গেছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা ভাইয়া, তো বলেন। the lecturer point out that space of homes, sometimes small, maybe smaller, uh, is any evidence to prove that it affects on people's well-being. Small homes is giving a negative effect sometimes on all the inhabitants of the home. Impact of behaviors, health, and any issues. It is a problem of the inhabitants. It is important so, residents must have enough private space in their homes for their physical health, mental health. ও নাইস নাইস, মাশাআল্লাহ, আপনি আরিফ স্যারের মান সম্মান রাখছেন এখন। আর উনি যাক মাত্র হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রেজেন্ট সিম্পল আর পাস করাচ্ছে, তো তাই আমি পুরোটাই হচ্ছে প্রেজেন্ট সিম্পলে এবার বলেছি। ফ্যান্টাসি, খুব ভালো কাজ করুন, খুব মানে এটা একটা ভালো অ্যান্সার হয়েছে। যাক, তা আমি মোটামুটি এটাতে আপনার 22-তে আমি হয়তো 13-14 দিতে পারবো। ঠিক আছে, ভালো ইনশাল্লাহ অ্যান্সার হয়েছে ইমপ্রুভ আপনি। হবে। ইনশাল্লাহ এটা আরো ইমপ্রুভ করবে, এক্স্যাক্টলি। ইনশাল্লাহ, ঠিক আছে আপু, ভালো করছেন। আচ্ছা, সেকেন্ড কে পলক আপু, একটু আপনি আনমিউট করেন। ভাইয়া, জি আপু, আপনি একটু অ্যান্সারটা দেন। the lecture was about the amount of space in a home. It said dwelling homes and small homes may not have sufficient space, and space is linking to mental well-being. Air conditioner and small space can cause physical illness. It also affect the development of children. People like to have their own space. আচ্ছা ঠিক এতটুকুই আছে, পারি। আপনার অ্যান্সারটা আরেকটু মানে বড় হইলে খুব ভালো হইতো আর কি। আর একটু জি। কন্টেন্ট যদি কভার করতেন ভালো হতো। আপনার ফ্লুয়েন্সি ভালো, লিঙ্ক আপ ভালো। একটু আরেকটু বেশি আইডিয়া নোট করার চেষ্টা করে নাও। জি ভাইয়া। ঠিক আছে। আর কেউ? না, আমি খুব কম অ্যান্সার পাচ্ছি। আমি ভাবছিলাম আপনারা 10-15 জন হাত তুলে বসে থাকবেন। আমি টেনশনে পড়বো যে কাকে আনমিউট করবো, এই ইয়াতে আমি থাকার কথা। কিন্তু আমি কম্পিটিশন দেখতেছি নাই বলতে গেলে। দু একজন হচ্ছে আপনাদের উদ্ধার করার জন্য আগে আসতেছে, এই আপুরা। নট আ গুড সাইন। আপনারা ভালো করতে হবে, আপনাদের এটা ডেভেলপ করেন যেমনি হোক। নোট টেকিং, লিসেনিং এবিলিটি, স্পিকিং ফ্লুয়েন্সি, যেমনি হোক ইমপ্রুভ করতে হবে। পিটি পুরোটাই কিন্তু ফ্লুয়েন্সি। পিটি আইএলস এর থেকে সহজ কম্পারেটিভলি, বাট যদি আপনার বেসিক স্পোকেন ক্লিয়ার থাকে, রাইটিং ভালো থাকে, গ্রামার ঠিক থাকে, বেসিক উইকনেস নিয়ে পিটি সহজ। এটা বারবার বলতেছি, এখনো টাইম আছে। যেটা করার সেটা করে ফেলেন তাড়াতাড়ি। ঠিক আছে, আর কি আর কারোর থেকে অ্যান্সার পাবো? মুরাদ ভাইয়া। Think ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলো। The picture talk about the picture illustrates that some space and also talk about the actual size residential area and moreover sufficient space before and after accommodation and well-being and also more staying and additionally or physical illness and also enough space. আচ্ছা, মোটামুটি মোটামুটি ওকে। বাট আরেকটু ভাইয়া, মানে আইডিয়া গুলোর মধ্যে একটা কানেকশন চাচ্ছি, কেমন? আরেকটু কানেকশন। ভাই যে আমি প্রথম দিকে জয়েন করি না, মাঝখান থেকে আসলাম। ও আচ্ছা, ক্লাসে ছিলাম না মানে এতক্ষণ। মাঝখানে ছিলাম, ফার্স্টের দিকে আপনি কি বলেছেন ও এটা আমি আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না তাহলে খারাপ হয় নাই, বাট চেষ্টা করো আর কি, মানে ফার্স্ট থেকে থাকতে ভাই। আচ্ছা, যেহেতু কষ্ট করতেছো, সেই সুদূর নোয়াখালী থেকে আসছো, তো তো অনেক কষ্ট করছো ভাই। আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। তাহলে ঠিক, তাহলে আরেকবার শুনি আমরা, না যে কি বলছে একটু দেখি তো। আমি তাহলে একটু আমিও নোট নেই। আমি কিন্তু নর্মালি চাই নাই যে আপনাদের জন্য মানে আমি এত নোট নিব। আমি মনে করছিলাম আপনাদের থেকে আমি সব পেয়ে যাবো। আচ্ছা দেখি, আমাকে আপনারা মোটামুটি ভালো খাটায়, মানে কাহিল করে ফেলতেছেন। কই? 3.
Now, as urban planners, what we really need to start considering is the amount of space allocated for residential areas within a city or town. And when I say space, I'm talking about space within a dwelling or home, rather than the actual size of residential areas. There's growing concern that the internal space of new homes is becoming far smaller, too small, in fact. Maybe you're thinking, is it important for residents to have sufficient space? Is it merely a preference to have more space, or are there more serious implications? Is there, in fact, any evidence to suggest cramped living conditions affect residents' physical or mental well-being or their day-to-day life? Well, research from a number of sources indicates that this is an important issue which needs addressing. Cramped conditions can lead to aggressive behaviour, to family tensions, psychological anguish, and, in the more extreme cases, physical illness as well. Not only this, but there is a proven link between overcrowding and the social and emotional development of children, as well as their educational attainment. So, the main issue here is that residents require enough individual space to be able to live and function together, but with sufficient private space for personal time within the home. আরবান প্ল্যানারদের জন্য স্পেস একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন। কোথায়? রেসিডেন্সিয়াল এরিয়াসে। এবং রেসিডেন্সিয়াল এরিয়া বলতে ওরা বোঝায় ডুয়েলিং অথবা হোম স্পেস, যেখানে মানুষ বসবাস করে। পুরো বিল্ডিংটার সাইজ না, যে জায়গাটায় মানুষ বসবাস করে। একটা কনসার্ন খুব বাড়তেছে, সেটা হচ্ছে ইন্টারনাল স্পেস গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই ছোট স্পেস কি সাফিসিয়েন্ট? এটাই কি মানুষ চায়? এটা কি মানুষের প্রেফারেন্স? এটার ইমপ্লিকেশন কি কি, এটার প্রভাব কি কি পড়তেছে? আচ্ছা, ক্র্যাম্পড স্পেস যদি ছোট্ট, একদম কি বলে, মানে চিপা চুপা, একদম মানে জড়সড় জায়গা, এটা কি আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিং কে ইফেক্ট করে? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, রিসার্চ বের করছে যে স্পেস যদি ছোট হয়, মানুষের বিহেভিয়ার অ্যাগ্রেসিভ হচ্ছে, ফ্যামিলি টেনশন, সম্ভবত এটা ফ্যামিলি টেনশনস বাড়তেছে, ফিজিক্যাল ইলনেস হচ্ছে, সাইকোলজিক্যাল চ্যালেঞ্জ বাড়তেছে ওভারক্রাউডিং থেকে। এই বাচ্চাদের সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট ব্যাহত হচ্ছে। তাহলে যেটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে একটা এনাফ স্পেস দরকার প্রত্যেকের, টু বি এবল টু লিভ অ্যান্ড ফাংশন প্রপারলি, যাতে মানুষ ঠিকভাবে বসবাস করতে পারে, কাজকাম করতে পারে। প্রত্যেকের একটা প্রাইভেট স্পেস দরকার, তাদের পার্সোনাল টাইম সুন্দরভাবে তাদের বাসায় কাটানোর জন্য। তাহলে শুরু করি, বিসমিল্লাহ। Urban planners consider space in residential areas in the form of dwelling or home areas. There is a growing concern that are internal spaces becoming smaller. Are they sufficient? Is that a preference? What are the implications of this smaller space? And are cramped space affecting the physical and mental well-being of people? Research found out an important issue is that people are becoming more aggressive, family tensions are rising, physical illnesses are being caused, while psychological challenges and overcrowding are becoming real issues. Alongside, social and emotional development of children is being hindered. So, houses should have enough space for people to live and function properly, and to provide them with a private space to spend their personal time at home. এই হচ্ছে আমার লেকচার। তো আমি আপনাদের কাছ থেকে একটু ইমপ্রুভমেন্ট চাই, আপনাদের কাছ থেকে একটু ইমপ্রুভমেন্ট চাই। আমি একটু দেখতে চাই আপনারা সিরিয়াস, আপনারা আপনাদের নিজেদের লাইফের ব্যাপারে সিরিয়াস, পড়াশোনার ব্যাপারে সিরিয়াস, আপনাদের একটা যে বেটার ফিউচার আপনারা দেখতেছেন, প্ল্যান করতেছেন, এই জিনিসটার ব্যাপারে আপনারা আসলেই মানে সত্যিকার কমিটেড। যদি কমিটেড হন, তাহলে যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনারা ইমপ্রুভ করবেন। যদি নিজে করতে পারেন খুবই ভালো, যদি নিজে করতে না পারেন তাহলে কারো কাছ থেকে হেল্প নেন, যে আপনাকে হেল্প করতে পারবে। আমাদের একটা হেল্প সাপোর্ট সিস্টেম আছে, যদি মনে করেন আপনি অবশ্যই সেটা মানে খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা আপনার জয়েন করা উচিত। বাট আমার আপনার ইমপ্রুভমেন্ট লাগবে অ্যাট এনি কস্ট।
আহ কারণ এইটুকু ফ্লুয়েন্সি নিয়ে আপনি আসলে খুব ভেজালে পড়ে যাবেন। আর দিন দিন কিন্তু রিকোয়ারমেন্ট বাড়তেছে। অনেক ইউনিভার্সিটি এখন যারা মাস্টার্স 65 করে ফেলছে, কিছু ভালো ইউনিভার্সিটি। কিছুদিন আগে আপনারা দেখছেন কিনা যে আমাদের ফাহমিদা লোপা আপু, আমাদের আইএলস এক্সেলেন্সের যে মানে প্রথম অস্ট্রেলিয়ান ভিসা, উনি কিন্তু 62 পাইছিল পিটিইতে, এবং ইউনিভার্সিটি অফ অ্যাডিলেইড, অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় যে 8টা ইউনিভার্সিটি সেটার একটাতে চান্স পাইছে। সেখানকার রিকোয়ারমেন্ট এই বছর করে ফেলছে 65। এটা সিম্পল না। তো দিন দিন মানে যত যাবে দিন, আপনার ভিসা রিকোয়ারমেন্ট বাড়বে, আপনার কন্ডিশন গুলো কঠিন হবে। শামীম আর আপু কিছু বলতে চান? ভাইয়া, আমার প্রবলেমটা ভাইয়া ওখানে, আমি যখন কোনো কিছু শুনি, মানে আমি লিখতে পারি, হ্যাঁ আমাকে লিখতে দিলে লিখতে পারি, বাট আমি যখন বলতে যাই আমার মানে আমি আর বলতে পারি না। না, আপনার যে সেটা আমি সেটা যে- ক্লিয়ার করতে হবে আপু, মাস্ট আপনার জন্য। আপনার জন্য হ্যাঁ এটা বেসিক স্পোকেন মাস্ট। আচ্ছা, মানে মানে কথা আমার ওইটা, মাথায় আছে, মুখে হ্যাঁ হ্যাঁ আসতেছে না। মুখে আসছে না, রাইট, মুখে তো আসছে না। সেটা মুখে আনার জন্যই হচ্ছে এই জিনিসটা আপনার করতেই হবে সেটা, না করে আমার কোনো ইয়া নেই। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, প্লিজ তাহলে আপনি মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টার্ট করেন। আচ্ছা ভাইয়া। ঠিক আছে। তো যেটা বলছি, আম, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, শুধু এটা না, পিটিতে দেখবেন বেশিরভাগ কোয়েশ্চেন আপনাকে কথা বলতে হয়, লিসেনিং এর কোয়েশ্চেনে কথা বলতে হয়, স্পিকিং এর কোয়েশ্চেন আপনাকে কথা বলতে হয়। ডুয়েল মার্কিং আছে, স্পিকিং এ মার্ক পাচ্ছেন, লিসেনিং এ মার্ক পাচ্ছেন, রাইটিং এ পাচ্ছেন, কখন আপনি রিডিং এ পাচ্ছেন। তো যেটাই করেন, প্লিজ আমাকে এই এটা এনশিওর করেন যে আপনারা এই জিনিসগুলো ইমপ্রুভ করবেন। এইভাবে আপনারা ভালো করতে পারবেন। আপনি বুঝবেন যে আপনি আপনি কনফিডেন্ট না, সেই কনফিডেন্সটা গ্রো করেন। যেখানে প্রবলেম আছে প্রবলেমগুলো তাড়াতাড়ি সলভ করে ফেলেন। ঠিক আছে, স্পোকেনের ফ্লুয়েন্সি ডেভেলপ করেন। তখন দেখবেন অটোমেটিক্যালি আইডিয়া গুলো আসতেছে। তখন আপনার মাথায় আইডিয়া এসে বসে আছে কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে না, তখন একটা আইডিয়ার একটা ট্রাফিক জ্যাম লেগে যায় মাথায়। আইডিয়া গুলো কিন্তু একটা ট্রাফিক জ্যামের মতন আটকায় যায় একটার সাথে একটা। তখনই মাথা হ্যাং হয়ে যায় যে এটা তো ক্লিয়ার হচ্ছে না। যদি একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যায়, আরেকটা আইডিয়া আরো সুন্দর করে আসে, আরেকটা আসে, আরেকটা আসে, এখন কথা বলতে আপনি ভালো লাগে। ঠিক আছে, তো এই আর কি। আশা করবো যে আপনারা এটা ইমপ্রুভ করবেন ভালো মতো। একটা টেমপ্লেট আছে, টেমপ্লেটটা আমি একটু আপনাদেরকে দেখাই। বা টেমপ্লেট দিলে আপনারা 50% মার্ক পাইতে পারেন সর্বোচ্চ, 22-এর মধ্যে 10 পাইতে পারেন, 10, 11, 12 সর্বোচ্চ। টেমপ্লেটে পুরো মার্ক পাওয়া যায় না। এটা কি হুবহু মানে জাস্ট নিয়ে কপি পেস্ট করে বসায় দেওয়া। যে লাস্ট আমরা যেটা করছি, ধরেন আমি পয়েন্ট গুলো নিয়ে আসি, দেখেন সবগুলো কিন্তু কাভারও হয় না, সবগুলো কাভারও হয় না টেমপ্লেট দিলে। আমি নিয়ে আসি একটু উপরে, ধরেন এই হচ্ছে আমার পয়েন্ট, এই দেখে দেখে আমি টেমপ্লেটটা বলতেছি। তো আমার প্রথমেই আগে এটা হচ্ছে যে রেসিডেন্সিয়াল স্পেস, এটা হচ্ছে আমার টপিক। তা আমি তখন বসাই দেবো কি, ইন দ্য লেকচার দ্য স্পিকার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট রেসিডেন্সিয়াল স্পেসেস। আচ্ছা, ওয়ের হি এমফাসাইজড অন, কিসের উপর এমফাসাইজ করছে, এন্ড কোনটা দিবেন দেখেন, কিসের উপর এমফাসাইজ করছে? আহ ইন্টারনাল স্পেসেস বিকামিং স্মলার, ক্র্যাম্পড স্পেস হ্যাভিং ফিজিক্যাল বা এফেক্টিং মেন্টাল এন্ড ফিজিক্যাল ওয়েলবিং, অ্যান্ড পিপল বিকামিং অ্যাগ্রেসিভ। অথবা না, আর কি বলবো, মানে দেখেন এটা খুব কষ্ট হয় ফিট করতে। তা আমি আবার বলি, দ্য স্পিকার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট residential areas and spaces, emphasized on dwelling home concerns, preferences, implications, and cramped spaces having by affecting physical and mental well-being. Furthermore, the orator mentioned about aggressive behavior, family tensions, physical challenges, psychological problems, overcrowding. However, he has also talked about the importance of enough space to live and function properly, and having private space to spend personal time at home. Overall, the lecture is very informative. মানে আমার এটা খুব অপছন্দের জিনিস, একদম না পারতে আমি কাউকে দিতে পারি জিনিসটা। আর জিনিসটা আমার খুব অপছন্দ, যে মানে
আপনারা আমার ক্লাস করে এই জিনিসটা করবেন, এটা আমার খুব মানে এটা আমি চাই না, বুঝছেন? না, আমার কাছে আপনারা আমার সাথে ক্লাস করতেছেন ভাই, একটা তো আপনাদেরও স্ট্যান্ডার্ড আছে তাই না? আমি চাই সেই যে স্ট্যান্ডার্ডটা, সেই যেটা রেসপেক্টটা, প্রেস্টিজটা, সেটা আপনারা রাখেন। এটা আপনারা রাখেন শুধু না, এটা আপনারা হাইফাই ভাবে মেনটেন করেন। ইনশাল্লাহ করবেন তো না? মানিজ্য তো রাখবেন তো আমার, নাকি? আমি আপনাদেরকে কিওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, বাট যেটা বলছি প্লিজ একটু ভালো করার চেষ্টা করেন। যেখানে যেখানে গ্যাপ আছে সেটা ইমপ্রুভ করে ফেলেন, এখনো সময় আছে, সময়টা কাজে লাগান। তো ঠিক আছে তাহলে।